আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকের ক্লাস হচ্ছে অর্গানন অফ মেডিসিন। তা অর্গানন অফ মেডিসিন নিয়ে আমরা এর আগে অনেক ক্লাস করেছি। যেটা আমাদের বলা ছিল যে অর্গানন অফ মেডিসিনের সূত্র ধরে ধরে আমরা ক্লাসগুলো শুরু করেছিলাম। প্রথম দিকে অ্যাফ্রেজিম ওয়াইজ আমরা ক্লাসগুলো শুরু করেছিলাম। তা অ্যাফ্রেজিম ওয়াইজ ক্লাস শুরুর আমাদের দুটো অসুবিধা আমরা অনুভব করেছি। একটা হচ্ছে যে অর্গানন অফ মেডিসিনের যে টোটাল অ্যাফ্রেজিমগুলো আছে 292টা, আমরা এক বছর আমাদের কোর্স, এক বছরের মধ্যে আমাদের অর্গানন অফ মেডিসিনটা কমপ্লিট করতে হবে। তাও আমাদের হাতে ছিল 52টা সপ্তাহ। 52 সপ্তাহের মধ্যে আমাদের কিছু কিছু বিভিন্ন কারণে অফ হতে পারে, শারীরিক অসুবিধার জন্য বা ছুটি ছাটা বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগের সমস্ত কারণে অফ হতে পারে। ফলে আমরা কিন্তু 52 সপ্তাহের মধ্যে 292টা অ্যাফ্রেজিম কিন্তু আমরা কভার করতে পারবো না। আর একটা হচ্ছে বাস্তব পরিস্থিতি, যেটা সেটা হচ্ছে যে সূত্র আমাকে অনেক স্টুডেন্টরাও বলেছে যে আমরা অর্গানন অফ মেডিসিনের সূত্র ধরে পড়তে গিয়ে কিছু বুঝতে পারছি না। তা সেই জন্য আমরা ঠিক করেছি যে প্রশ্নোত্তর হিসাবে আমরা কিছু অর্গানন অফ মেডিসিনটাকে আমাদের তো বুঝতে হবে, আয়ত্ত করতে হবে। তাহলে দৃষ্টিটুকু হিসাবে আমরা যদি আলোচনা করি তাহলে দেখা যায় যে হয়তো আমরা কোর্সটা কমপ্লিট করতে পারব। তা আমরা সেই হিসাবে দেখেছি যে অনেকগুলো অ্যাফ্রেজিম নিয়ে একটা চ্যাপ্টার করা যায়। তা যেমন ধরুন 83 থেকে 102 সূত্র, অ্যাফ্রেজিম 82 to 102। তো সেখানে আমাদের কেস টেকিং নিয়ে আলোচনাটা আছে। তাহলে অনেকগুলো অ্যাফ্রেজিম কিন্তু আমরা কভার করতে পারছি। অর্থাৎ 83 থেকে 102, তাহলে অনেকগুলো অ্যাফ্রেজিম কভার করতে পারি। তা আমরা গত ক্লাসগুলোতে আমরা অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, আমরা কেস টেকিংয়ের উপরে আলোচনা করেছিলাম। তা এবার আমরা আলোচনা করব 84 অ্যাফ্রেজিম 84 থেকে 104 পর্যন্ত এই অ্যাফ্রেজিমগুলো আমরা কভার করব। তা সেখানে আমাদের যে আলোচনাগুলো হয়েছিল তার মধ্যে আমরা এখন যেটা আলোচনা করব সেই কেস টেকিংয়ের উপরেই। কেস টেকিংটা কি? রোগ চিত্র, রোগীর চিত্র। অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসার সাফল্যের একমাত্র চাবিকাঠি হচ্ছে কেস টেকিং। তো কেস টেকিং আমরা বারবার বলছি, প্রতি সময় প্রত্যেকটা লেকচারে বলছি, কেস টেকিংটা একটা আর্ট। আমরা কিছু ফরম্যাট অবশ্য দিচ্ছি, কিন্তু কেস টেকিংটা হচ্ছে একটা আর্ট। এই আর্টটা শুধু পড়াশোনা করে আর্টটা অর্জন করা যায় না, নিজেদের প্র্যাকটিসের উপর দিয়ে, অভিজ্ঞতার উপর দিয়ে কেস টেকিং আর্টটাকে আয়ত্ত করতে হয়। তবুও আমরা কিছু গাইডলাইন দেব কীভাবে কেস টেকিংটা করবেন। তাই আমরা কিছু গাইডলাইন দেবো, সেই গাইডলাইন দিয়ে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি কেস টেকিংটা করবেন। কেস টেকিং না করে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন বাজারে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, আপনাদের নলেজে যারা আছে তারা অধিকাংশই কেস টেকিং করে না। তা কেস টেকিং যারা করে না তারা কোয়াক ডাক্তার তৈরি হয়, হোমিওপ্যাথ ডাক্তার তৈরি হতে পারে না। কেস টেকিং না করার জন্য যে অসুবিধাটা হয়, বাধ্য হয়ে তাদেরকে মিক্সোপ্যাথি ইউজ করতে হয়, অর্থাৎ কম্বিনেশন ওষুধ মিক্সোপ্যাথি করতে হয় কেস টেকিং না করার জন্য। তা কেস টেকিং যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনাকে
ওই চোরাকাছির সাহায্য নেওয়ার দরকার হয় না। তা আমরা এই ক্ষেত্রে কেসটিংয়ের ক্ষেত্রে স্যামুয়েল হ্যানিম্যান কিছু ডিরেকশন দিয়েছেন। এই রোগচিত্র অঙ্কনে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের আদর্শ কয়েকটি প্রশ্নের আমরা উত্তর দেব। অর্থাৎ সাম মডেল কোশ্চেন অফ হ্যানিম্যান ফর ইনভেস্টিগেশন এ কেস অফ ডিজিজ। সেখানে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে যে কি লিখতে হবে, অবজার্ভ করতে হবে, সেটা হচ্ছে রোগ যন্ত্রণার ভাব কখন থেকে আরম্ভ হয়েছে। আপনি যখন কেস হিস্ট্রিটা নেবেন, কেস হিস্ট্রি যখন লিখবেন, তখন আপনাকে প্রথমে লিখতে হবে রোগ যন্ত্রণা কখন থেকে শুরু হয়েছে, এইটা তার ইতিহাসটা লিখতে হবে। রোগ যন্ত্রণাকালে তার যে অনুভূতিগুলো হয়, যেমন অনেকে শীত ভাব মনে হয়, তা সেই অনুভূতিটা সবসময় থাকে কিনা, সর্বদাই এই ভাবটি অনুভূত হয় কিনা, সেটা লিখতে হবে। শরীরের কোনো অংশে শীতকাতর ভাব তার অনুভব হয় কিনা, শীতকাতর কালে উষ্ণতা পছন্দ হয় কিনা, যখন তার শীত ভাব থাকে তখন তার কোনো উষ্ণতার প্রয়োজন হয় কিনা, শীতকাতর শরীরে কম্পমান ভাব আসে কিনা, অর্থাৎ তার হাত পা কাঁপে কিনা, মুখে রক্তিম ভাব নেই অথচ গরম চায় কিনা। আমরা গরম চাই কখন, যখন মুখে একটা রক্তিম ভাব থাকে, রক্তিম ভাব নেই অথচ গরম চায়, এরকম ভাব আছে কিনা। শরীরের কোনো বিশেষ অংশে গরম অনুভব হয় কিনা। আমরা শুধু গরম না, আমরা অনেক সময় পিকুলার কিছু লক্ষণ পাই। কোনো একটা পার্টিকুলার অঙ্গে দেখা যায় একটু গরম ভাব হচ্ছে, আবার কোনো পার্টিকুলার অঙ্গে ঠান্ডা ভাব, শীতল ভাব থাকে। তা আমরা আমাদের যে ম্যাটেরিয়া মেডিকার যে ড্রাগ পিকচারের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো দেখে থাকি। তবে শরীরের কোনো বিশেষ পার্টিকুলার কোনো অর্গানে বা কোনো জায়গা তার গরম অনুভব হয় কিনা, এটা আমাদের লিখতে হবে। গরমে সে কাতর কিনা। অনেকে আছে গরম সহ্য করতে পারে না, অনেকে শীত সহ্য করতে পারে না, তাহলে আমাদের লিখতে হবে শীত কাতর না গরম কাতর। শরীরে শীত ভাব কতক্ষণ থাকে, যদি কারো শীত ভাব থাকে এটা কতক্ষণ থাকে। শরীরের উষ্ণতার ভাব যেটা গরম ভাব থাকে, যদি সেটা কতক্ষণ থাকে। তৃষ্ণার ভাব কখন আসে, কখন তার জল পিপাসা পায়, এবং জল খাওয়ার সময় শীত অনুভব হয় কিনা বা গরম অনুভব হয় কিনা। তৃষ্ণার ভাবটি প্রবল কিনা। অনেকের তৃষ্ণা আছে, কিছু তৃষ্ণা আছে যে প্রবল তৃষ্ণা আছে। এবার এই যে তৃষ্ণার পরে যে জল পান করে, সেটাও আমাদের আলাদা করে লিখতে হবে। সেই অনেকক্ষণ পর জল খায় না ঘন জল খায়, এবং অনেকক্ষণ পরে হোক আর ঘন খাক, কতটা পরিমাণে জল খায়। আমাদের হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকাল মধ্যে উল্লেখ আছে। আমরা অ্যাকোনাইট পড়েছি, ব্রাইনিয়া পড়েছি,
বেলডোনা পড়েছি জল পিপাসা নিয়ে। তা সেখানে কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু ওষুধ আছে ঘন ঘন জল খেতে চায়, মানে কিছু ড্রাগ পিকচারে দেখেছি ঘন ঘন জল খেতে চায়, কিছু আছে অনেকটা পরিমাণে জল খেতে চায় লং ইন্টারভ্যাল, কোনোটা শর্ট ইন্টারভ্যাল। তাই সেই লং ইন্টারভ্যাল কি শর্ট ইন্টারভ্যাল সেটা আমাদের নোট ডাউন করতে হবে। ঘামটা কেমন, তা ঘামের ক্ষেত্রে বলা আমরা আগেও দিনও আলোচনা করেছি, শরীরে যে সমস্ত ডিসচার্জগুলো হয় সেই ডিসচার্জ যেমন মল মূত্র, তারপরে ঘাম, কানে পুজ, নাকে থেকে ডিসচার্জ, এই যত রকম ডিসচার্জগুলো আছে এই ডিসচার্জগুলো কিন্তু আমাদের চারটে ভাগে লিখতে হবে। একটা হচ্ছে কোয়ালিটি, একটা কোয়ান্টিটি, একটা হচ্ছে কালার, আর একটা হচ্ছে ওডর। অর্থাৎ কোয়ান্টিটি, কোয়ালিটি, কালার অ্যান্ড ওডর, এই চারটে ভাগে আমাদের নোট ডাউন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ঘামটা তার কোয়ালিটিটা লিখব, কোয়ান্টিটিটা লিখব, তার কালারটা লিখব, তার ওডরটা লিখব। আর ঘামের ক্ষেত্রে ঘাম গরমে না ঠান্ডায় অনুভূতি হয় সেটা লিখতে হবে, শরীরে কোন অংশে বেশি ঘাম হয়, ঘামের গন্ধটা আছে কিনা সেটা আমরা আগে বললাম যে কালার অ্যান্ড ওডর। শীতের সময় অথবা আগে রোগ যন্ত্রণা ভাব অনুভব হয় কিনা বা বেশি হয় কিনা এটাও আমাদের নোট ডাউন করতে হবে। ঘামের সময় অথবা পরে বেদনার উপশম বা বৃদ্ধি হয় কিনা, ঘামের সঙ্গে আমাদের যে পেন আছে, যে যন্ত্রণাগুলো আছে সেই যন্ত্রণার কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ ঘাম হলে তার রোগ যন্ত্রণা বাড়ে না কমে, তা সেটা আমাদের নোট ডাউন করতে হবে। এছাড়া আমাদের আরও কিছু বিষয় আছে। রোগী পর্যবেক্ষণের সময় যে বিষয়টা চিকিৎসকের লেখা উচিত, বিশেষ গুরুত্ব দিয়ে লেখা উচিত, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে রোগী পর্যবেক্ষণের সময় চিকিৎসকের নিম্নলিখিত তথ্যগুলি অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। এক নম্বর হচ্ছে রোগীর আচার আচরণ কেমন, সে সবসময় মনমরা হয়ে থাকে, চঞ্চল, ঝগড়াটে, তার মধ্যে কি একটা উইপিং টেন্ডেন্সি আছে, ক্রন্দন প্রবণতা আছে, উদ্বিগ্ন থাকে কি, এংজাইটি থাকে, শান্তশিষ্ট বা হতাশ কিনা। এই যে রোগীর যে মেন্টাল সিমটমসগুলো সেই সিমটমসগুলো আমরা কালেক্ট করব। আমরা বলেছিলাম যে অর্গানের দৃষ্টিতে আমাদের সাবজেক্টিভ সিমটমস আছে, অবজেক্টিভ সিমটমস আছে। সাবজেক্টিভ সিমটমস হচ্ছে রোগী নিজে যেটা বলবে সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম, আর অবজারভেশনের মধ্যে দিয়ে যে সিমটমসগুলো আমরা কালেক্ট করব সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। তা অবজেক্টিভ সিমটমস আমরা অনেক রকমভাবে পেতে পারি। রোগীর আত্মীয় স্বজন পরিজন যারা কাছে থাকে তাদের কাছ থেকে পেতে পারি। যদি রোগী হসপিটালে ভর্তি থাকে সেখানে যে হসপিটালের যে স্টাফ, আয়া, নার্স বা অ্যাটেন্ডেন্স যারা থাকে তাদের কাছ থেকে আমরা কিছু সিমটমস পেতে পারি। আর একটা সিমটমস আমরা পেতে পারি চিকিৎসকের, অর্থাৎ যে ডাক্তার চিকিৎসা করবেন তার অবজারভেশনের মধ্যে দিয়ে আমরা এই অবজেক্টিভ সিমটমসগুলো কালেক্ট করতে পারি। তাহলে চিকিৎসক তার মেন্টাল সিমটমস, তার অ্যাপিয়ারেন্স, তার
অঙ্গভঙ্গি, তার মোড অফ টকিং, এই সমস্ত দেখে যে অবজারভেশনের মধ্যে দিয়ে যে সিমটমসগুলো পাবে সেটাকে অবজেক্টিভ সিমটমস। এছাড়া বিভিন্ন রকম ফাইন্ডিংসের মধ্যে দিয়ে যেগুলো পাবে সেগুলো হচ্ছে অবজেক্টিভ সিমটমস। তাহলে আমরা এইগুলো পর্যবেক্ষণের সময় আমাদের এগুলো অবজার্ভ করতে হবে। সাবজেক্টিভ সিমটমসের উপরে যেমন আমরা গুরুত্ব দেব, তেমনি অবজেক্টিভ সিমটমসের উপরে আমরা গুরুত্ব দেব। রুগী দেখে কি মনে হয়? তার একটি ড্রাউজিনেস আছে, ঘুম ঘুম ভাব, চোখ ঢুলো ঢুলো ভাব, বোকাটে ভাব, এই সমস্তগুলো আছে কিনা এটা অবজারভেশন করতে হবে। রুগী কীভাবে কথা বলছে, আমরা জানি যে মানুষ বিভিন্ন স্টাইলে কথা বলে, কেউ চিবিয়ে কথা বলে, কে দ্রুত গতিতে কথা বলে, কেউ আস্তে আস্তে কথা বলে। তা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকদের কিন্তু এটা অবজার্ভ করতে হবে যে রুগী কথা বলার ধরনটা কীভাবে সে কথা বলে। তারপরে হচ্ছে রুগী কীভাবে তাড়াতাড়ি কাজ করে, না ধীর স্থিরভাবে থাকে, কথা ভলিউম বাড়িয়ে বলে, না আস্তে আস্তে বলে, কর্কশভাবে বলে, না প্রলাপের সাথে বলে, এই সমস্তগুলো আমাদের অবজারভেশন করতে হবে। রুগীর চোখ, মুখ, গায়ের রংটা কেমন? আপনারা মেডিকেল যে ড্রাগ পিকচার পড়েছেন তখন অবশ্যই লক্ষ্য করেছেন যে সেখানে গায়ের রং সম্বন্ধে কিছু বলা আছে, অর্থাৎ কোনো রুগী গৌরবর্ণ, কোনো শ্যামবর্ণ। তাহলে অর্থাৎ এই যে গায়ের রঙের উপরেও কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের সহায়ক হয়। চোখ, মুখ, কথা বলার ভাবভঙ্গি দেখে তার শারীরিক ও মানসিক শক্তির পরিমাণ নিরূপণ করা দরকার। আমরা অনেক সময় রুগীর চোখ, মুখ, ভাবভঙ্গি দিয়ে তার শারীরিক ও মানসিক অনেক কিছু স্টাডি করতে পারি। সেগুলো আমাদের অবজার্ভ করে সেটাকে আমাদের নোট ডাউন করতে হবে। জিহ্বা, শ্বাস প্রশ্বাস, মুখ নিঃসৃত গন্ধ, শ্রবণ শক্তির অবস্থা কিরূপ, এই সমস্তগুলো আমাদের নোট ডাউন করতে হবে। আমরা জানি যে আমাদের যে ড্রাগ পিকচার মধ্যে আমরা পেয়েছি সেখানে বিভিন্ন ওষুধের জিহ্বা বিভিন্ন রকম। আমরা অনেক সময় জীবের অবস্থান দেখে কিন্তু অনেক সময় আমরা ওষুধ নির্বাচন করতে পারি। যেমন ক্যালিমিউলে যেমন একটা প্রলেপ থাকে, এন্টিমক্লোরে যেমন একটা জীবের উপর প্রলেপ থাকে, মাক্সলে জিহ্বা যেমন তার মধ্যে ইমপ্রেশন অফ টিথ থাকে, তার একটা প্রচুর স্যালাইভেশনের টেন্ডেন্সি থাকে, এই সমস্ত বিষয়গুলো থাকে। তাহলে জিহ্বার অবস্থাটা আমাদের অবজার্ভ করতে হবে। আলো অথবা অন্ধকারে তার কী অবস্থান, তার চোখের তারার কোনো পরিবর্তন ঘটে কিনা বা পরিবর্তন হয় কিনা, সেটাও কিন্তু আমাদের অবজার্ভ করে লিপিবদ্ধ করতে হবে। নারীর অবস্থা, বৈশিষ্ট্য, গতকালও আমাদের এই নিয়ে খুব সম্ভবত স্পেশাল ক্লাসে আলোচনাটা হয়েছিল যে নারী দেখে আমরা, নারী বলতে পালস দেখে কী করে আমরা ডিজিজ ডায়াগনোসিস করি। তা এই ব্যাপারে আমাদের নারায়ণবাবু কিছু বক্তব্য রেখেছিলেন এবং পরবর্তীকালে উনি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত বললেন। তা আমরা এই নারী দেখার অভ্যাসটা করতে হবে। যদিও মডার্ন সায়েন্সে কিন্তু এই নারী দেখে নারী টিপে রোগ নির্ণয় করা এই বালাইটা উঠে গেছে। এখন হোমিওপ্যাথি বলেন, অ্যালোপ্যাথি বলেন,
সবাই কিন্তু ওই প্যাথোলজিক্যাল, রেডিওলজিক্যাল এই সমস্ত মানে পরীক্ষার উপরে বেশি বেশি নির্ভরশীল। কিন্তু ভালোভাবে যদি নারী পর্যালোচনা করা যায়, আমরা কিন্তু অনেক সময় আমাদের মেডিসিন সিলেকশন করতে পারি। এমনকি আমরা যেটা আমাদের মূল তত্ত্বে রয়েছে সোলাসিটিলি সাইকোসিস নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ করা, আমরা পালস দেখে কিন্তু সোলার পেশেন্ট, সাইকোসিসের পেশেন্ট, সিফিলিসের পেশেন্ট ডায়াগনোসিস করতে পারি। কোনটি ভালোবাসে বা পছন্দ করে, ঠান্ডা না গরম? অনেক পেশেন্ট আছে গরম পছন্দ করে, কেউ ঠান্ডা পছন্দ করে। তার এই পছন্দ অপছন্দগুলো তার লিপিবদ্ধ করতে হবে। হাত পা মাথা কোন অবস্থায় রাখলে ভালো থাকে? আমরা অনেক সময় শোয়ার ভঙ্গি দেখি, কেউ মাথার নিচে হাত দিয়ে ঘুমায়, কেউ ডান কানে ডান পাশে পাশ ফিরে ঘুমায়, কেউ বাম পাশ ফিরে ঘুমায়, কেউ পিঠ হয়ে ঘুমায়, কেউ উপুর হয়ে ঘুমায়। তা কোন পজিশনে সে ঘুমাতে ভালোবাসে, অভ্যস্ত, সেটা কিন্তু আমাদের মেডিসিন সিলেকশনে সহায়ক হবে। তা সেটাও আমাদের লিপিবদ্ধ করতে হবে। বিছানা থেকে উঠে বলবার চেষ্টা করে কিনা, অর্থাৎ অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগের ক্ষেত্রে তারা ঘুমের ঘরে উঠে বসে। এমনও দেখা গেছে আমাদের অভিজ্ঞতা থেকে যে ঘুমের ঘরে অনেকেই হেঁটে অনেক দূর চলে যায়। তা এই সমস্ত অদ্ভুত ধরনের কিছু বিষয় আছে কিনা সেটা আমাদের নোট ডাউন করতে হবে। অন্য কোনো বিশেষ লক্ষণ বা উপসর্গ আছে কিনা সেটা যেমন আমরা সাবজেক্টিভ সিমটমস হিসাবে কালেক্ট করব, তেমনি অবজেক্টিভ সিমটমস হিসাবে আমরা কালেক্ট করব। আমরা বলেছিলাম যে অবজেক্টিভ সিমটমসটা আমরা বিভিন্ন রকমভাবে পাই, অর্থাৎ রোগীর আত্মীয় স্বজন, রোগীর বন্ধুবান্ধব, পরিচিত দিয়ে তার চিকিৎসকের অ্যাটেন্ডেন্স, এই সমস্ত মাধ্যমে আমরা তার অবজেক্টিভ সিমটমসগুলো পেয়ে থাকি। আর চিকিৎসক নিজেও কিছু ফাইন্ডিংসের মধ্যে দিয়েও কিন্তু অবজেক্টিভ সিমটমসগুলো পেয়ে থাকি। তা আমরা আজকে তাদের যে আলোচনাটা করলাম, একসঙ্গে আমরা অনেকগুলো অ্যাফিলিয়েশন নিয়ে আলোচনা হলো। অর্থাৎ টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা দক্ষ টেস্ট টেকার যদি হতে চাই, এই সমস্ত বিষয়গুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। তা আমরা যে আলোচ্য বিষয় আমাদের যেটা ছিল, হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিনের 84 থেকে 104 যে অ্যাফ্রেজন পর্যন্ত যে আলোচ্য বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনাটা হলো।